ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া উপকূলের 19 উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। কোথাও কোথাও বিশৃঙ্খলা। 3 লাখ টাকায় যমজ সন্তান বিক্রি করেন মা বাবা, টাকা ভাগাভাগির দ্বন্দ্বে স্বামীর নামে স্ত্রীর মামলা, খুঁজে পেল বিবিআই। কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরেছে 35 বাংলাদেশি, ফেরত গেল আশ্রয়ে আসা মিয়ানমারের 134 বিজেপি সদস্য। কুষ্টিয়া লোকচক্ষুর আড়ালে ফসলি জমিতে অবৈধ রাসায়নিক কারখানা, 3000 হেক্টর জমির ফসল উৎপাদন হুমকির মুখে। এবং ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, লোকসানের আশঙ্কা খামারিদের। দেখছিলেন শিরোনাম, দেশ জনপদ সংবাদে সঙ্গে আছি আমি লিনি আফরোজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। ষষ্ঠ উপজেলার পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে স্থগিত হওয়া 19 উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা, তবে ভোটার উপস্থিতি ছিল কিছুটা কম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চতুর্থ ধাপে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া 19 উপজেলায় ভোট গ্রহণ রোববার সকাল 8টায় শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। অনেকটা শান্তিপূর্ণ পরিবেশেই এদিন শেষ হয় ভোট গ্রহণ। পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন স্থানীয়রা। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান তারা। ভোলায় 5 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে লালমোহন ও তজুমউদ্দিন উপজেলায় ভোট গ্রহণ হয়। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি কিছুটা বাড়ে। ভোট দিতে আসছি, আনন্দের বিষয়। ইনশাল্লাহ পরিবেশও খুব ভালো দেখতে দিই এবং আবার ভোট দিমু এই আশায় দাঁড়িয়ে আছি। বাগেরহাটের 3 উপজেলায়ও এদিন ভোট সম্পন্ন হয়, তবে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল অনেকটাই কম। স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় মোট প্রার্থী ছিলেন 26 জন। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আমার পছন্দসই প্রার্থীরে ভোট আমি দিছি সুন্দরভাবে, কোনো অসুবিধা নেই। বাড়ি বসে থাকলে তো এই ভোটটা একটা ভোটের জন্য তো অনেক ক্ষতি হইতে পারে, এই কারণে আমি চললে। শান্তিপূর্ণ পরিবেশে এদিন পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাপুর উপজেলায় হয় নির্বাচন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের সরব উপস্থিতি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। ভোট গ্রহণ শেষে কেন্দ্রগুলোতে বিকেল 4টায় শুরু হয় গণনা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত নির্বাচনের ভোট গণনা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা থেকে সহকর্মী নুর ইসলাম রকি এবং ভোলা থেকে ছোটন সাহা। প্রথমেই চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী রকি। রকি, ভোট তো সম্পন্ন হয়েছে, চলছে ভোট গণনা, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। রিমেলের কারণে কিন্তু খুলনার 3টি উপজেলায় ভোট স্থগিত ছিল। এই উপজেলাগুলোতে কিন্তু আজকে ভোট হচ্ছে বা শেষ হয়েছে। উপজেলাগুলো কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়া। সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত এই 3টি উপজেলায় সুষ্ঠুভাবেই বলা যেতে পারে যে ভোট অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলার এবং ডুমুরিয়া উপজেলার কয়েকটি কেন্দ্রের আশেপাশে প্রার্থীর সমর্থকদের একটু ধাওয়া পাল্টা দেওয়া এবং তাদের যারা কর্মী ছিল তাদেরকে উচ্ছেদের বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি। তবে দুপুর 2টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা আমাদের যে তথ্য জানিয়েছে যে 3টি উপজেলায় কিন্তু গড়ে 26% মতো ভোট পড়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বিদ্যালয়। এখানে কিন্তু দুপুর 12টা পর্যন্ত আসলে 18% ভোট আসলে গ্রহণ করা হয়েছিল। আমরা এখানকার যে প্রিজাইডিং অফিসার আছে তার কাছে জানতে চাইবো যে কেমন ভোট হয়েছে এবং কত পার্সেন্ট কাস্ট হয়েছে, আমাদের একটু বলবেন। আমি গৌতম কুমার, 3 হচ্ছে শাহপুর মাধ্যমিক বিদ্যালয়। এখানে 8টা থেকে 1:30 পর্যন্ত 37% ভোট পড়ছে। আশা করা যায় ভোট শেষে আমরা 40%-এর মতো ভোট এখানে পাবো।
দর্শক, আপনারা যেটা শুনলেন যে এই কেন্দ্রতে কিন্তু 37% ভোট আসলে কাস্ট হয়েছে বলে উনি দাবি করেছেন। আমরা খুলনার যে উপজেলার যে কেন্দ্রগুলো ঘুরেছি, গড়ে কিন্তু আমরা দুপুর 3টা পর্যন্ত কোথাও 25, কোথাও 22, কোথাও 15, কোথাও 30% পর্যন্ত ভোট আসলে সংগ্রহের তথ্য পেয়েছি। এবং প্রার্থীরা যে দাবি করছে যে 40 থেকে 45% পর্যন্ত কিন্তু ভোট কাস্ট হবে এবং কোথাও তেমন কোনো গুরুত্বপূর্ণ সংঘর্ষ ছাড়াই কিন্তু খুলনার 3টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এটা ছিল খুলনা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব ভোলার ছোটনের কাছে, তার কাছে জানতে চাইবো যে সেখানকার ভোটার উপস্থিতি এবং পরিবেশ পরিস্থিতি নিয়ে। রকি, ভোলার জানেন যে 2টি উপজেলার ভোট গ্রহণ আজকে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে তজুমুদ্দিন উপজেলায় 42% ভোট কাস্ট হয়েছে এবং লালমোহন উপজেলায় কিন্তু 27% ভোট কাস্ট হয়েছে এবং গণনা শেষে এর পরিমাণ আরেকটু বৃদ্ধি পাবে, কেননা এই তথ্যটি তারা সর্বশেষ দিয়েছে এবং এখন কিন্তু সেই গণনার কাজ চলছে এবং আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রের বাইরে কিন্তু উৎসুক মানুষের ভিড়। আসলে তারা অপেক্ষা করছে ফলাফলের, অর্থাৎ কেন্দ্র ভিত্তিক যেহেতু ফলাফল প্রকাশ হয়, তো সেই হিসেবে কেন্দ্র ভিত্তিক কিন্তু তারা ফলাফল কিন্তু পাওয়ার অপেক্ষায় রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখছি এই 2টি উপজেলায় কিন্তু আপনার 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদের মধ্যে চেয়ারম্যান পদে ছিলেন 9 জন, ভাইস চেয়ারম্যান পদে ছিলেন 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছিলেন 6 জন। এবং সেই যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে অনেকটা তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন, কোথাও কোনো বার্তা বিপত্তির মুখে তাদের পড়তে হয়নি। এবং তারা যেমনটি বলছিল যে প্রশাসনের যে নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থাটি ছিল, সেই নিরাপত্তার কারণে তারা বাধাবিঘ্নভাবে ভোট দিতে পেরেছেন এবং তারাও মনে করছেন যে ভোটটি অনেকটাই শান্তিপূর্ণ হয়েছে। এবং আমরাও খবর নিয়েছি, আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, লালমোহন এবং তজুমুদ্দিনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে জানতে পেরেছি যে আসলে কোনো সহিংসতা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যদিও একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে, এছাড়া আর বিচ্ছিন্ন কোনো সহিংসতা বা অভিযোগের খবর কিন্তু পাইনি এবং প্রার্থীরাও কিন্তু ভোট নিয়ে গণমাধ্যমে কোনো অভিযোগ তুলেননি, তারাও ভোট নিয়ে বলা যায় অনেকটা সন্তুষ্ট। এবং আপনাকে জানিয়ে রাখছি এই 2টি উপজেলায় কিন্তু 29শে মে ভোট হওয়ার কথা ছিল, সেটি বন্যার কারণে স্থগিত ছিল। সেই 3য় ধাপের এই ভোটটি আজকে শেষ হয়েছে এবং অল্প কিছুক্ষণ পরে এই কেন্দ্রের ভোট গণনা শেষ হবে, যেহেতু গণনার কাজ চলছে। এবং একই সাথে যে 119টি কেন্দ্র 2টি উপজেলার সেই ফলাফল কিন্তু প্রকাশ হবে। ঠিক তখন আমরা গণনার পরে কে বিজয়ী হয়েছে সেই ব্যাপারটি সম্পর্কে আমরা সার্বিক তথ্য জানাতে পারবো। তো এ ছিল আমার কাছে যে ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রেতে যে এখন ভোট গণনার কার্যক্রম চলছে নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া। ছোটন, অসংখ্য ধন্যবাদ। রকি, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ভোলা এবং খুলনার ভোট গণনা চলছে, এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। সন্তান প্রসবের পর 3 লাখ টাকায় যমজ সন্তান বিক্রি করে দেন মা বাবা, কিন্তু টাকা ভাগাভাগির দ্বন্দ্বের জেরে স্বামীর নামে স্ত্রী দেন সন্তান চুরির মামলা। এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর বাইজিদ এলাকায়। তদন্তে নেমে পুরো ঘটনার রহস্য উন্মোচন করে পিবিআই। সহকর্মী একেএম নাজিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল জানুয়ারি মাসে হাসপাতালে যমজ সন্তান জন্ম দেন মুন্নি। সেই সন্তানদের বিক্রি করে দেন 3 লাখ টাকার বিনিময়ে, যার মধ্যে 1.5 লাখ টাকা দেন স্বামীকে। বাকি টাকা থেকে 60,000 দিয়ে মুন্নি কেনেন কানের দুল। তবে কিছুদিন পর 3 লাখ টাকার কথা জানাজানি হলে মুন্নিকে মারধর করে সব টাকা নিয়ে নেন স্বামী হাবিবুর রহমান। তারপরেই মুন্নি স্বামীর নামে আদালতে মামলা করেন নবজাতক চুরির। সেই মামলা তদন্তে নেমে যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে আনে পিবিআই। যখন হাজব্যান্ড আর ওয়াইফকে আমরা মুখোমুখি করালাম, তখন ঘটনা আপনার মানব পাচার থেকে অন্য জায়গায় চলে গেল।
ঠিক আছে, এখানে আমরা পেলাম একটা চক্র যেখানে হলো বাচ্চা কেনা বেচা হয়। বাদিনী মুন্নি আক্তার সে নিজেই হলো নিজের বাচ্চাকে তার হাজব্যান্ডের সাথে ফুল কনসেন্ট নিয়েই রাশেদা আক্তার নামে একজন মধ্যস্থতাকারী আছেন, যে হলো আপনার ছিন্নমূলে থাকে, সেই মধ্যস্থতাকারীর সাহায্যে সে তার বাচ্চাগুলোকে মানে ডেলিভারিটলি বিক্রি করে দিয়েছে 3 লক্ষ টাকার বিনিময়ে। এ ঘটনায় স্বামী হাবিবুর রহমান এবং নবজাতক বিক্রির মধ্যস্থতাকারী রাশেদাকে আটক করে পিবিআই। নবজাতক কিনে নেওয়া 2 নারী জানান স্বামী স্ত্রী দুজনের সম্মতিতে বাচ্চা দুইটিকে নিয়েছেন তারা। পুরো ঘটনা উন্মোচনের পরও মুন্নি আক্তার টাকার বিনিময়ে সন্তান বিক্রির বিষয়টি অস্বীকার করছেন। মুন্নি আক্তার এবং হাবিবুর রহমানের বাড়ি চন্দনাইশে, তারা একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 45 বাংলাদেশি। এদিকে দেশটির অভ্যন্তরীণ সংঘাতে পালিয়ে আসা 134 বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। রোববার সকাল কক্সবাজারের বঙ্গোপসাগরে শূন্যরেখায় মিয়ানমারের নৌবাহিনীর জাহাজে এসব বন্দী বিনিময় হয়। সহকর্মী সৌরভ দেবের প্রতিবেদনে বিস্তারিত। মা কাঁদছেন অঝরে, সন্তান ফিরছে ভিনদেশে কারাভোগ শেষে। 11 মাস পর দেখা হবে নারী ছেঁড়া ধনের সাথে। কক্সবাজারের রামুর মোবারক হোসেন দালালের হাত ধরে পাড়ি জমাতে চেয়েছিলেন মালয়েশিয়া, কিন্তু পথিমধ্যে ট্রলার নষ্ট হলে ধরা পড়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর হাতে। এরপর কারাভোগ। মোবারকের মতো বিভিন্ন অপরাধে কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরেছে 45 বাংলাদেশি। একই সাথে বাংলাদেশ থেকে তৃতীয় ধাপে ফেরত গেছে অভ্যন্তরীণ সংঘর্ষে আশ্রয়ে আসা মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর 134 সদস্য। রোববার সকালে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্নের কথা জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে ফিরে আসা বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মিয়ানমার কারাগারে দুর্দশার কথা জানান। এর আগে 25 এপ্রিল দ্বিতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন বিজিপি ও সেনা সদস্য মিয়ানমার ফেরত গিয়েছিল। সেবারে মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন 173 জন বাংলাদেশি। তারও আগে 15 ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেওয়া 330 মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে কর্ণফুলী থানার ওসি সহ আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। এই সময় পুলিশের গাড়িতে চালানো হয় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 18 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সহকর্মী একেএম নাজিমের তথ্য ছবিতে বিস্তারিত আরও একটি ডেস্ক রিপোর্টে। গত শুক্রবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের আনোয়ারা সেন্টার এলাকায় 2024-25 অর্থবছরের বাজেটকে স্বাগত জানানোর পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের অনুসারীরা। এই সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়। এই মামলার অন্যতম আসামি মোজাম্মেল হক ওরফে গাছ মোজাম্মেল। তিনি যুবলীগ নেতা ও নবনির্বাচিত আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের অনুসারী। তাকে ধরতে গতরাতে সিভিল পোশাকে কয়েকজন পুলিশের সদস্য আনোয়ারা এলাকায় ভোজনবাড়ি রেস্টুরেন্টে অবস্থান নেয়। পরে মোজাম্মেলকে আটক করে পুলিশ ভ্যানে তোলার সময় পুলিশের উপর অতর্কিত হামলা চালায় তার অনুসারীরা। ছিনিয়ে নেয় মোজাম্মেলকে। এ সময় পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এতে কর্ণফুলী থানায় ওসি সহ আহত হয় 5 পুলিশ সদস্য। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 18 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় মামলা দিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথা জানান পুলিশের বন্দর বিভাগের উপকমিশনার। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা একটা পুলিশ এসব মামলা নেওয়ার ঠিক করেছি এবং আমরা আজকে এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা নিয়মিত একটা মামলা নিয়ে নিব। ঘটনার পর অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারের অনুমোদন,
তবুও কুষ্টিয়ায় ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ রাসায়নিক কারখানা, যেখানে প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে সীসা সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যার প্রভাবে প্রায় ৩,০০০ হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। তবে প্রশাসন বলছে, অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এই ধরনের কারখানা গড়ে ওঠে তাহলে ব্যবস্থা নেবেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চারিদিকে ঘেরা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কি হচ্ছে ভেতরে। নেই জনসাধারণের প্রবেশের অনুমতিও। এভাবেই দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার আইলচারা এলাকায় ফসলি জমির মধ্যে গড়ে তোলা হয়েছে রাসায়নিক কারখানা, যেখানে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে সীসাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ। আর এই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছে দারিদ্র অল্প বয়সী যুবকদের। স্বাস্থ্য ঝুঁকি রয়েছে জেনেও কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করছেন তারা। অবৈধ না বৈধ এটা তো আমরা কাজ কাম করে এই পর্যন্ত জানি। এখানে ব্যাটারি আসে, আমরা ভাঙিয়ে যে এভাবে পয়সা রেখে দিছি, এটা আমাদের কাম শেষ। অ্যাসিড পানিগুলো এখানে নিংড়ানোর পরে পাইপ আছে, পাইপ দিয়ে হাউস করা আছে, হাউসের ভেতরে দেয়। এদিকে এই অবৈধ কারখানার রাসায়নিক বর্জ্যের প্রভাবে প্রায় ৩,০০০ হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল, চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। দ্রুতই এই কারখানা বন্ধের দাবি তাদের। ব্যাটারি প্লাস এই যে অ্যাসিডের পানি আসি, বাতাস আসি, আমার 7 বিঘি ধান সব নষ্ট হয়ে গেল, পড়ে গেল। অ্যাসিড কারখানা করিছে, এখন করি আমার এই দেশের ক্ষেত খান্দ সব ধান তাই সব শেষ। আমরা বউ বাচ্চা নিয়ে কিভাবে বাঁচবো? এই অ্যাসিড কারখানা আমাদের জমির ভিতরে করে মাঠের ফসল ধান পান সব নষ্ট হয়ে যাচ্ছে। তবে প্রশাসন বলছে, অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এ ধরনের কারখানা গড়ে তোলা হয় তাহলে ব্যবস্থা নেবেন তারা। কেমিক্যাল ইন্ডাস্ট্রি গঠন করতে হলে বা স্থাপন করতে হলে প্রচলিত যে আইন রয়েছে বা যে নিয়ম রয়েছে এগুলো প্রতিপালন করে লাইসেন্স গ্রহণ পূর্বক সেটি করতে হবে। সেটি যদি না করা হয়ে থাকে, কোনো লাইসেন্স গ্রহণ করা না হয়ে থাকে এবং প্রচলিত নিয়ম নীতি প্রতিপালন করা না হয়ে থাকে, অবশ্যই আমরা এটার বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে চলছে এই অবৈধ কারখানার কার্যক্রম। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারি অনুমোদনও, তবুও ফসলি জমির মধ্যে গড়ে উঠেছে রাসায়নিক কারখানা। তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যার বর্জ্য ফেলা হচ্ছে ফসলি জমিতে। ফলে হুমকির মুখে পড়েছে এই এলাকার ফসলি জমি ও জীববৈচিত্র্য। তাই দ্রুত এই রাসায়নিক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে মুখর প্রতিটি বাজার। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, আর বিক্রেতারা বলছেন খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ঈদুল আজহার বাকি আর মাত্র 8 দিন। কোরবানির ঈদ ঘিরে এরই মধ্যে জমে উঠেছে দেশের বিভিন্ন স্থানের পশুর হাট। ভোলার 7 উপজেলায় 93টি পশুর হাট বসেছে। তার সাথে অনলাইনেও হবে পশু কেনা বেচা। খামারিরা বলছেন জেলায় 85,000 গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে 92,000। দাম নাগালের বাইরে বলছেন ক্রেতারা। এখানে গরুর দাম প্রায় এক একটা গরুতে 20,000 30,000 টাকা বেশি। এখনই যে অবস্থা হয় বাজারের, তাহলে এখনই সাধ্যের বাইরে চলে গেছে। তবে পশু খাদ্যের দাম বৃদ্ধির ফলে লোকসানের শঙ্কায় বিক্রেতারা। ঘাস কিনতে তো নেওয়া বেশি, 1 ঘন্টা জমি রাখতো 4,000-5,000 টাকা দিয়ে লোক নেই, এই জন্য আমরা গরুর দাম বেশি। খাবারের দাম বেশি, ভুসির দাম বেশি, বলারের দাম বেশি, একটা জমি রাখতে গেলে ঘাস কুড়াতে দাম বেশি, এই কথা বেশি গরুর দাম। কোরবানি ঘিরে জমজমাট লক্ষ্মীপুরের মোল্লারহাট পশুর বাজার। 50,000 থেকে শুরু করে 5 থেকে 6 লাখ টাকায় মিলছে বাহারি গরু। এবছর জেলায় 35টি পশুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসক। সহজ করতেছি, তবে দামটা একটু চড়া মনে হচ্ছে। বাজারে মানে আপনার গরুর দাম কম, গরুর দাম চড়াই আছে। জয়পুরহাটে 27টি হাট বসেছে। ভারতের গরু না আসায় বাজারে বেশি প্রাধান্য পাচ্ছে দেশি গরু। তবে খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ খামারিদের। ক্রেতা কম, বিক্রেতা বেশি। মনে করেন 1 লাখ টাকা যে গরুর দাম হবে সে গরুর দাম করতেছে 80, 75, 85 পর্যন্ত দাম করতেছে। নওগাঁয় কোরবানিতে 3.5 লাখ পশুর বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে 7 লাখ।
বসেছে 40টি হাট। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে জমজমাট এসব হাট। গরু নিয়ে আসা আমি গরুর দাম চাই 2,10,80,000, 2,10,15 দাম বলে। মানে গরু প্রতি 30,000 40,000 টাকা করে নাই। আর বড় গরু চাহিদা কম এবং ছোট গরু মাঝারি গরুর বাজার তুলনায় চলতেছে। দেশ জুড়ে কোরবানির পশুর হাটের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে জাল টাকার ব্যবহার রোধেও তৎপর রয়েছে পুলিশ। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কোরবানিকে ঘিরে জেলার ছোট বড় প্রায় 3,000 খামারির কাছে 50,000-এরও বেশি পশু মজুদ রয়েছে। প্রাকৃতিক খাবারের উপর নির্ভর পাহাড়ের এসব পশু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। দামও রয়েছে নাগালের মধ্যে। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহা সামনে রেখে খাগড়াছড়িতে জমে উঠেছে পশুর হাট। জেলার 52টি হাটে পুরোদমে চলছে বেচাকেনা। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরব এসব হাট। জেলা প্রাণী সম্পদ বিভাগের হিসেবে 3,000 ছোট বড় খামারির কাছে রয়েছে কোরবানিযোগ্য 50,000-এর বেশি পশু। তবে পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গরুর দাম অনেক কম, একটা নিয়েছি 85,000 টাকা দিয়ে, খারাপ না, অনেক ভালো। পিছনে গরুটা 1,10,000 চাইতেছে, সর্বোচ্চ 70-80 এর ভিতরে যাওয়ার কথা। 8টা নিয়ে আইছি, তারপরে ওই 3টা বিক্রি হয়েছে আর 5টা রয়ে গেছে। পাহাড়ে পুরোপুরি প্রাকৃতিক খাবারের উপর নির্ভর এসব পশু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও স্থানীয় আঞ্চলিক দলগুলোর চাঁদাবাজির কথা জানিয়েছেন অনেকে। এখানে বিভিন্ন ধরনের চাঁদা দিতে হয়, এই করতে হয়, সে করতে হয়, এসব কারণে পাহাড়ে আসে না এবং আমরা ন্যায্য মূল্যটা পাই না। গরু আপনার লালন পালন বা রাস্তা খরচ দিয়ে আমাদের অনেক টাকা খরচ চলে গেছে, আমাদের সীমিত তেমন কিন্তু লাভ আমরা পাই নাই। আমাদের এখানকার বেশিরভাগই হচ্ছে দেশি গরু, এখানকার পাহাড়ির গরু, ওগুলোর চাহিদা ভালো আছে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরু যায়। গেল বছর খাগড়াছড়িতে 25,000-এর মতো পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের জেলার যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করে আমাদের এই জেলা থেকে প্রতি বছর প্রায় 20-30 হাজার গবাদি পশু এখান থেকে চলে যায় প্রতি হাট থেকে। কোরবানির পশুর হাট ঘিরে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গরুর হাট কেন্দ্রিক যেখানে আছে সেখানে আমাদের সাদা পোশাকে এবং একই সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করা হয়েছে। পশু বিক্রয় করে তাদের যে বিক্রয় লব্ধ যে অর্থ সেটা যেন নিরাপত্তার মাধ্যমেই যেন তাদের বাসায় তারা ফিরতে পারেন, সেটার জন্য কিন্তু খাগড়াছড়ি জেলা পুলিশ প্রস্তুত আছে। এবারও খাগড়াছড়িতে কোরবানি পশুর চাহিদা পূরণ করবে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা স্থানীয় দেশি গবাদি পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিডিএফ-এর সমর্থক নিহত হয়েছেন। গত রাতে পানছড়ি উপজেলার লোগাং হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 9টার দিকে বরুণ বিকাশ চাকমা দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় 3 থেকে 4 জন অস্ত্রধারী তাকে তুলে বাড়িতে নিয়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলের মৃত্যু হয় তার। এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস দলকে দায়ী করেছে ইউপিডিএফ। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কুমিল্লায় বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার সকাল 8টায় 66 নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার মিরপুর গ্রামে। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, ভারত থেকে চিনি আনতে গিয়ে বিএসএফ-এর গুলিতে নিহত হন আনোয়ার। পরে স্থানীয় সংকুচাইল ক্যাম্পের বিজেপি সদস্যদের সাথে নিয়ে কাঁটাতাড়ার ব্যারাগ এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান তিনি। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে বিএসএফ-এর সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে এবং পরে মরদেহ আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। রাজশাহীর চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর জালাল হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত। রাজশাহী জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ দায়রা জজ আদালত 2-এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক রোববার এ রায় ঘোষণা করেন। এর আগে 2020 সালে 9 অক্টোবর রাত 8:45টার দিকে ভ্যান চালক জালাল উদ্দিনকে দুর্বৃত্তরা গলায় জখম করে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই এর চেষ্টা করে। এ সময় জালাল উদ্দিনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর জালাল উদ্দিন মারা যান। এ ঘটনার পর চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
কক্সবাজার সমুদ্র সৈকতের 2.9 কিলোমিটার এলাকা ভ্রমণের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ এই সৈকত এলাকা জুড়ে চলবে গবেষণা। সম্পূর্ণ দূষণমুক্ত রেখে এলাকাটিতে গড়ে তোলা হবে সামুদ্রিক জীববৈচিত্র্যের অভয়ারণ্য। বিশ্ব সমুদ্র দিবসে বিশেষ ওই সৈকতে এলাকার নাম দেওয়া হয়েছে বড়ি বিচ। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের রেজুখাল সংলগ্ন 2.9 কিলোমিটার বালিয়াড়ি জুড়ে স্থানীয় ও পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে এই সৈকতের দেখভাল করবে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। সেখানে গবেষণা চালাবেন বিজ্ঞানীরা। সংরক্ষিত হিসেবে শনিবার বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বড়ির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এই সৈকত। সেই সাথে বড়ি বিচ নামে এর উদ্বোধন করা হয়। বড়ির মহাপরিচালক জানান, এই সৈকত প্রাণবৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল হবে। এখানে কেউ এসে বিরক্ত করতে পারবে না। এই সৈকত থাকবে শতভাগ প্লাস্টিক মুক্ত। আমাদের একটা অভয়ারণ্য দরকার, স্যাংচুয়ারি যেটাকে আমরা বলি, ঠিক আছে, যেখানে কোনো ডিস্টারবেন্স থাকবে না, যেটা আমাদের জন্য একটা নিরাপদ আশ্রয়। এইভাবে আমরা এই বিচটাকে তৈরি করছি অনেক দিন থেকেই। সৈকতের পাশে যে মানুষগুলো বসবাস করেন তারাও এতে উপকৃত হবেন জানিয়ে এই সমুদ্র বিজ্ঞানী জানান, স্থানীয় জনগোষ্ঠীকেও এতে সম্পৃক্ত করা হবে। সমুদ্র উপকূলে যত ধরনের মেরিকালচার অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা এই বিচে অলরেডি করছি এবং করব। সেখানে কিন্তু আমাদের যারা এখানে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু আমরা এই রিসার্চগুলোতে তাদেরকে অংশগ্রহণ করাবো, যেন তারা এটাকে এই রিসার্চগুলোর সাথে সম্পৃক্ত হয়ে তাদেরও জীবন জীবিকার জন্য কিছু উপাদান পেয়ে যায়। তহিদা রশিদ মনে করেন, পর্যটনের সাথে এই উদ্যোগ সাংঘর্ষিক নয়, বরং অন্যান্য বিচগুলোকেও কিভাবে পরিবেশ বান্ধব করা যায় তার জন্য তারা কাজ করবেন। আমাদের সাথে কিন্তু ট্যুরিজমের কোনো কনফ্লিক্ট নাই, মাইন্ডেড। এটা শুধুমাত্র রিসার্চ করে বিচগুলোকে কিভাবে একটা আদর্শ বিচে রূপান্তরিত করা যায়। প্রত্যেকটা বিচ ট্যুরিস্ট আসবে, কিন্তু সেটার একটা নিয়মের মধ্যে থাকতে হবে, যে কোন বিচটা কিভাবে তারা ব্যবহার করবে সেটা একটা নিয়মের মধ্যে আনার জন্যই আমরা এটাকে একটা মডেল হিসেবে নিব। এছাড়াও বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে আয়োজন করা হয় আন্তর্জাতিক সেমিনার সহ বিভিন্ন কর্মসূচির। এতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আলী হোসেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিজ্ঞানীরা আলোচনা করেন। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার। পদ্মা ও কালনা সেতুর কল্যাণে মাত্র কয়েক বছরে মাদারীপুরের মোস্তাফাপুর হয়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহৎ ফলের আড়ত। 70 থেকে 80টি আড়তে দিন রাত চলে বেচা কেনা। এতে ফলের আড়তে মাসে বাণিজ্য হয় অন্তত 300 কোটি টাকা। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। করোনার সময় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে মাদারীপুরের মোস্তফাপুর বাস স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যবসায়ী মিলে খোলেন ফলের আড়ত। প্রথমে তারা ভোলা পটুয়াখালী থেকে তরমুজ ও বাঙ্গি এনে শুরু করেন ব্যবসা। অল্প কিছু দিনের মধ্যে লাভজনক হওয়ায় মোস্তফাপুর ফল আড়ত সমবায় সমিতি নামে বড় আকারে ফলের আড়ত গড়ে তোলেন। বাড়তে বাড়তে এখন আড়তের সংখ্যা 80টি। আমাদের এখানে আড়ত মোটামুটি আগে ছিল 20-22টার মতো, এখন বর্তমানে 80টি আড়ত আছে। অন্য অন্য আড়তে গেলে হয়তো 2 দিন 3 দিন সময় লাগে, অথচ এখানে আনলে ওই মালটা আমরা 8 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে বিক্রি করে আবার ইচ্ছে করলে এলাকা থেকে নিয়ে আসতে পারে। এখানের আড়তগুলোতে ফাল্গুন মাসের মাঝামাঝি সময় থেকে ফল বেচাকেনা শুরু হয়ে চলে 6 থেকে 7 মাস পর্যন্ত, যার বেশিরভাগই তরমুজ, বাঙ্গি, আম, আনারস, কলা সহ মৌসুমি ফল। আড়তে আসার কারণে টাকা পয়সা খুবই নিরাপদ। এখানে আমরা টাকা পয়সা রাখতে চলে গেল, টাকা পয়সা বাড়ি পৌঁছে দেয়। ঢাকার সিনেম বেচার মান এখানে অনেক ভালো এবং ভাড়ার দিক দিয়ে আমাদের কম হয়। ঢাকা বরিশালের চেয়ে এখান থেকে পরিবহন খরচ কম হওয়ায় খুলনা, নড়াইল, ফরিদপুর, ঝিনাইদহ, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা নেন ফল। এই জায়গায় মাল মনে করেন অনেক জায়গায় যায়, শরীয়তপুর, শিবচর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চিটাগাং, চট্টগ্রাম পর্যন্ত মাল যায়। পদ্মা সেতুর কল্যাণে সহজ যোগাযোগ ব্যবস্থাকে এই আড়তের সাফল্যের কারণ হিসেবে দেখছেন জেলার শীর্ষ কর্মকর্তারা। যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আমাদের এই পদ্মা ব্রিজ হওয়ায় এইটা মানে সুযোগটা আমরা এখানে নিতে পারতেছি, যে ব্যবসায়ীরা এই সুযোগটা নিয়ে তারা তরমুজ সংগ্রহ করতেছে এবং এখান থেকে তারা রপ্তানি করতেছে।
এই অঞ্চলে ব্যবসায়ীরা এবং ফলের আড়তে যারা আড়তদাররা রয়েছেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্নিত না হয়, আমাদের নিয়মিত ওখানে পুলিশের টহল মোতায়েন করা থাকে। মোস্তফাপুর ফলের আড়তে দৈনিক বাণিজ্যের পরিমাণ অন্তত 10 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া উপকূলের 19 উপজেলায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা, কোথাও কোথাও বিশৃঙ্খলা। 3 লাখ টাকা যমজ সন্তান বিক্রি করেন মা বাবা, টাকা ভাগাভাগি দ্বন্দ্বে স্বামীর নামে স্ত্রীর মামলা, খুঁজে পেল বিবিআই। কারাভোগ শেষে মিয়ানমার থেকে ফিরেছে 45 বাংলাদেশি, ফেরত গেল আশ্রয়ে আসা মিয়ানমারের 134 বিজেপি সদস্য। কুষ্টিয়ায় লোকচক্ষুর আড়ালে ফসলি জমিতে অবৈধ রাসায়নিক কারখানা, 3000 হেক্টর জমির ফসল উৎপাদন হুমকির মুখে। এবং ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, লোকসানের আশঙ্কা খামারিদের। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।